Assalamu alaikum wa rahmatullah. Welcome to Feni District Online School. This is Khalid Saifullah, lecturer in English, Feni Victoria College, a renowned college of the district. Dear students, hope you are fit and fine by the mercy of Almighty Allah. My dear PT learners, today our lesson is completing sentence for class HSC or Alim, SSC or Dakhil. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আমার গত ক্লাসগুলোতে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে অনেকগুলো নিয়ম, অনেকগুলো রুলস আলোচনা করেছিলাম। তো আজকে আমি আরও দুটি গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করব। তার পূর্বে আমি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে প্রত্যেকটি ক্লাসে আমি এটা বলছি বা তোমাদেরকে স্ক্রিনে শো করছি যে কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা কিভাবে কমপ্লিট করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লিটিং সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্সে আমরা দুইভাবে কমপ্লিট করতে পারি। একটি হচ্ছে ক্লজ দ্বারা, সেন্টেন্সের শুরুতে ও শেষে কনজাংশন থাকলে, আরেকটি অর্থবোধক সেন্টেন্স অথবা ক্লজ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। ওয়ার্ড বা ফ্রেজ দ্বারাও আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। কিছু কিছু সেন্টেন্সের শেষে অর্থবোধক ওয়ার্ড বা ফ্রেজ বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হয়। সো মাই ডিয়ার পিটি লার্নার্স, আমরা সেন্টেন্স কমপ্লিট করার জন্য তাহলে এই দুটি পদ্ধতি অবলম্বন করব। একটি হচ্ছে ওয়ার্ড আর একটি হচ্ছে ফ্রেজ। তো এগুলো আসলে আমরা আমাদের ইচ্ছে মতো যেভাবে মন চায় সেভাবে করতে পারবো না। We have to follow the rules of completing sentence. আমাদেরকে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেগুলো ফলো করতে হবে। অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম অনুসারে আমাদেরকে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এটি সবাইকে মনে রাখতে হবে। মন যেভাবে চায় সেভাবে করলে হবে না। আর এগুলো যে একদম কঠিন তাও না, যদি প্র্যাকটিস করো তাহলে মোটামুটি আমরা সবাই করতে পারবো এগুলো। আমি আমার প্রিভিয়াসগুলোতে I discussed some important rules of completing sentence. In my today's class, I'm going to discuss two important rules of completing sentence. One is when and another is it's high time. So let's start our class. Here, dear students, here you can see when এটি একটি কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে বলছি। এটির অর্থ যখন অথবা তখন কিংবা কখন। সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে যখন when ব্যবহার হবে তখন এটির অর্থ হবে যখন কিংবা তখন। আর যখন এটি WH কোশ্চেন হিসেবে ব্যবহার হয় তখন এটির অর্থ হচ্ছে কখন। আমরা এখানে WH কোশ্চেন নিয়ে আলোচনা করছি না, আমরা এখানে এটি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ইউজ করছি। উই আর ইউজিং when as a subordinate conjunction. So dear PT learners, আমরা when সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। কনজাংশন হিসেবে কমপ্লেক্স সেন্টেন্সে when কোনো সময়কে নির্দেশ করে। তাহলে আমরা ইতিমধ্যে বুঝে গেলাম যে when এখানে সময় নির্দেশ করবে, এবং কমপ্লিটিং সেন্টেন্সে যখন আমরা when ইউজ করব তখন সেটি কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে when সময়কে নির্দেশ করে। আরও কিছু ইনফরমেশন, সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে when বাক্যের শুরুতে ও মাঝেও বসতে পারে। আমরা whenকে বাক্যের মাঝেও বসাতে পারবো, শুরুতেও বসাতে পারবো সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে অথবা সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে। আর সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন দিয়েই গঠিত হয়। when এর পূর্বের ও পরের ক্লজের টেন্স সাধারণত একই হয়। তো আমরা এক্সাম্পল বা উদাহরণ যখন দেব তখন আমরা আরও ক্লিয়ার হব, আরও বুঝতে পারবো। ওকে মাই ডিয়ার পিটি লার্নার্স,
এখন আমরা কিছু উদাহরণ দেখব। আমাদের প্রিভিয়াস বোর্ড কোশ্চেন থেকে আমরা কিছু উদাহরণ এখন দেখব। এই উদাহরণগুলোর মাধ্যমে আমাদেরকে ওয়েন এর ব্যবহার, ওয়েন দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করার কৌশল এবং নিয়ম বুঝে নিতে হবে, জেনে নিতে হবে। এক্সাম্পল নাম্বার 1, হিয়ার we can see she was 30 years old when then blank শূন্যস্থান। এখানে বলা হচ্ছে she was 30 years old, সে তার বয়স 30 বছর, সে ছিল 30 বছর, তার 30 বছর ছিল যখন যখন এখন এই যে when এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট কনজাংশন এবং এটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ব্যবহার হয় এবং সাবঅর্ডিনেট ক্লজও ব্যবহার হয়। আমরা পূর্বেরটা দেখতে পাচ্ছি এটি প্রিন্সিপাল ক্লজ, তাহলে আমাদেরকে এখানে সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে হবে। আর প্রত্যেকটি ক্লজে আমরা জানি একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। সো when এর পরে we have to use a subject and a finite verb কনটেক্সট অনুযায়ী। আমাদেরকে এখন একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে। এখন ভার্বটি কোন টেন্সে আমরা ইউজ করব? আমরা when এর পূর্বে যে টেন্স, ভার্বে যে টেন্সটি আছে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস টেন্স, পূর্বের টেন্স অনুযায়ী আমাদেরকে পরবর্তী টেন্স ইউজ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো আমাদেরকে পরবর্তী when এর পরবর্তী ভার্বটিও we have to use past indefinite tense, ওকে? তাহলে she was 30 years old, তার 30 বছর ছিল যখন এখন আমরা এই পরবর্তী অংশটি অনেকভাবে মিলাতে পারি যে তার 30 বছর ছিল যখন তার বাবা মারা গেল, তার 30 বছর ছিল যখন তার মা মারা গেল, তার 30 বছর ছিল যখন সে চাকরি পেল, তার 30 বছর ছিল যখন সে ব্যবসায়ী হিসেবে পেশা শুরু করলো। এইভাবে করে আমরা অনেকভাবে মিলাতে পারি। তো এখানে আমি আনসারের মধ্যে দুটো আনসার দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। পরেরটাই আমি নিলাম এখন তোমাদেরকে বোঝানোর জন্য। she was 30 years old when she lost her father, যখন তার 30 বছর ছিল সে তার বাবাকে হারালো। এখন সে তার বাবাকে হারালো, এই জায়গায় তোমরা চাইলে অনেকভাবেই এই সেন্টেন্সটি কমপ্লিট করতে পারো, তবে তোমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই ঠিক রাখতে হবে এবং মিনিংফুল হতে হবে, পূর্বের সেন্টেন্সের সাথে সামঞ্জস্য থাকতে হবে। My dear pretty learners, here you can see she is a subject and lost is a verb and this is finite verb. when দিয়ে যখন যুক্ত হয়েছে এই সাবজেক্ট এবং ভার্বটি, তখন এটি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গিয়েছে। এখন দেখো when এর পরে আমরা সাবজেক্ট হিসেবে she নিলাম, ভার্ব হিসেবে lost নিলাম। এই lost ভার্বটি এখানে পাস্ট ফর্মে আছে, যেহেতু আমাদের পূর্ববর্তী ভার্ব was এটি ছিল পাস্ট ফর্মে, সেজন্য আমরা when এর পরবর্তী ভার্বটিও পাস্ট ফর্ম হিসেবে সিলেক্ট করলাম। I hope you have got the point. Okay, come to the next point. Example number 2, when I was a child, যখন আমি একজন শিশু ছিলাম, একটি শিশু ছিলাম। এর পরবর্তী অংশ আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখন এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি when কনজাংশনটি, when সাবঅর্ডিনেট কনজাংশনটি পূর্বে এসেছে। তো আবার আমরা এই প্রশ্নের মধ্যে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি, একটি হচ্ছে when যুক্ত সেন্টেন্স, পরে আরও একটি সেন্টেন্স দিয়ে দিয়েছে। তাহলে আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারবো আমরা কি বলতে চাই। when যখন I was a child, আমি একজন শিশু ছিলাম, তখন কি করতাম আমি জানি না। পরবর্তী অংশটা পড়ি, পরবর্তী সেন্টেন্স পড়ি, তাহলে কিছুটা আমরা ক্লু পাবো। I was fond of playing cricket, আমি ক্রিকেট খেলার পাগল ছিলাম। তো যখন আমি শিশু ছিলাম তখন আমি ক্রিকেট খেলতাম, এভাবেই আমরা মিলাতে পারি, যেহেতু আমি ক্রিকেট খেলার পাগল ছিলাম। আরও অনেকভাবে আমরা মিলাতে পারি।
এই যে দেখো এখানে when এর যুক্ত ক্লসে ভার্ব হচ্ছে ওয়াজ, তো এটি পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট ফর্মে আছে। সো আমাদের পরবর্তী ক্লসের ভার্বটিও পাস্ট ফর্মে ইউজ করতে হবে। যখন আমি একজন শিশু ছিলাম আমি ক্রিকেট খেলতাম অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে দেখো এখানে সাবজেক্ট হিসাবে আবার পূর্বে সাবজেক্ট আই নিয়ে আসলাম, আই, এরপর অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু ব্যবহার করলাম। এই ইউজ টু নিজে একটা অতীত এক্সপ্রেশনে আছে, আর ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেজন্য আমরা প্লে ইউজ করলাম। আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। ওয়েন আই ওয়াজ আ চাইল্ড আই ইউজ টু প্লে ক্রিকেট, যখন আমি শিশু ছিলাম আমি ক্রিকেট খেলতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী আরেকটা এক্সাম্পল, দ্য বয় ওয়াজ প্লেয়িং ওয়েন, শিশুটি খেলতেছিল ওয়েন যখন, তো কোন অবস্থায় খেলতেছিল, কোন সময়ে খেলতেছিল সেটি আমরা এখনও বুঝতে পারছি না। আমরা পরবর্তী সেন্টেন্স পরে যেটা আছে সেটা পড়লে বুঝতে পারবো, খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। হি স্টপড হিজ প্লেয়িং অ্যাট ওয়ান্স, সে বন্ধ করে দিল তার খেলা অ্যাট ওয়ান্স, এক পর্যায়ে সে তার খেলা বন্ধ করে দিল। শিশুটি খেলছিল, এক পর্যায়ে সে খেলা বন্ধ করে দিল। তো খেলা বন্ধ হয়ে যায় অনেক কারণে, মনে করো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেল, তো আমরা যদি সেটাই বলতে যাই তাহলে আমাদেরকে আগের সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে বলতে হবে। দ্য বয় ওয়াজ প্লেয়িং, শিশুটি খেলতেছিল যখন বৃষ্টি হচ্ছিল। তো যখন বৃষ্টি হচ্ছিল, এখানে সাবজেক্ট হিসাবে আমরা ইট আনলাম, আমরা জানি এটাকে এখানে ইন্ট্রোডাক্টরি ইট বলা হচ্ছে। ইট আনলাম এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে যখন বৃষ্টি হচ্ছিল, অতীতে এটা চলতেছিল, সেই জন্য আমরা বলবো ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল তখন শিশুটি খেলতেছিল। কারণ আমরা পূর্বের অংশে দেখতে পাচ্ছি, হয়নের পূর্বের ক্লসে দেখতে পাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস, সো আমরা পরের ক্লসেও পাস্ট কন্টিনিউয়াস ইউজ করলাম, ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং, আর পূর্বে ছিল ওয়াজ প্লেয়িং। দ্য বয় ওয়াজ প্লেয়িং, শিশুটি খেলতেছিল ওয়েন, যখন, ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে সে এক পর্যায়ে খেলা বন্ধ করে দিল। এক্সাম্পল নাম্বার 4, সাকসেস ডাজন্ট কাম অটোমেটিক্যালি, সফলতা স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে আসে না। ওয়েন, যখন, আ ম্যান, একজন মানুষ, ওয়ার্কস, কাজ করে, ইন আ সিস্টেমেটিক ওয়ে, যখন সে সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিকভাবে, পদ্ধতিগতভাবে কাজ করে, তখন সে সফল হয়। তাহলে আমরা হোয়েন যুক্ত ক্লজটাতে ভার্ব দেখতে পাচ্ছি ওয়ার্কস, এখানে ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যে এস যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো আমরা পরবর্তী ভার্বটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। যখন একজন মানুষ নিয়মতান্ত্রিকভাবে কাজ করে সে সফল হয়। কারণ কি, আমরা সফল হয় এটা কেন মিলালাম? কারণ হচ্ছে পূর্ববর্তী সেন্টেন্সে সফলতা নিয়েই বলা হয়েছে, সেজন্য আমরা বলবো সফলতা স্বয়ংক্রিয়ভাবে আসে না, যখন একজন মানুষ নিয়মতান্ত্রিকভাবে কাজ করবে সে সফল হবে। তো সে ইংরেজি হচ্ছে হি, তোমরা দেখতে পাচ্ছ হি। এরপরে আমরা জানি হোয়েনযুক্ত সেন্টেন্সে হোয়েন যে ক্লসে থাকবে ওই ক্লসে আগে হোক পরে হোক আরও একটা ক্লস থাকবে, এবং সেই ক্লসেও একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সাবজেক্ট হিসাবে আমরা কি নিলাম? সাবজেক্ট হিসাবে হি নিলাম, আর হওয়া ইংরেজি হচ্ছে বিকাম। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা বিকামের সাথে একটি এস যুক্ত করতে হচ্ছে, এটি হচ্ছে নিয়ম। হি বিকামস সাকসেসফুল, সে সফল হলো। ওকে, আশা করি তোমরা ওয়েন যুক্ত সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্সকে তোমরা কমপ্লিট করতে পারবে মাই ডিয়ার পিটি লার্নার্স। এই আলোচনার পরে, এই ক্লাস দেখার পরে তোমরা ওয়েন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবে, এটি আমার আশা। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যানাদার ইম্পর্টেন্ট রুল উইথ আ ভিউ টু। We can see the uses of with a view to in right forms of verbs, in special uses of phrases and words,
অ্যান্ড ইন কমপ্লিটিং সেন্টেন্স। আমরা এই উইথ এ ভিউ টুর ব্যবহার আমরা 3টা চ্যাপ্টারে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বসেও আমরা দেখতে পাই, স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসেও আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা কমপ্লিটিং সেন্টেন্সে উইথ এ ভিউ টু দিয়ে সেন্টেন্স কমপ্লিট করার একটা নিয়ম দেখতে পাচ্ছি। সরি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। এখানে উইথ আ ভিউ টু নয়, এটি হচ্ছে মূলত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। আই এম সরি, আমি দুঃখিত, এখানে টাইপিং মিস্টেকের কারণে উইথ আ ভিউ টু লিখে ফেলেছি আমি উপরে। আসলে এখানে উইথ আ ভিউ টু হবে না, এটি আমরা এখন যে নিয়ম আলোচনা করব সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। সো উইথ আ ভিউ টুর জায়গায় ইট ইজ হাই টাইম হবে। আমরা এখন ইট ইজ হাই টাইম এই নিয়ম নিয়ে আলোচনা করব। ইট ইজ হাই টাইম যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আমরা কি কি করতে হবে এবং এটা কখন আমরা ব্যবহার করব। ইট ইজ হাই টাইম এটির অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। কোনো কাজ করার সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, আর দেরি করা যাবে না, আর দেরি না করে কাজটি করার এখনই উপযুক্ত সময় বোঝাতে এটি ব্যবহার হয়। অর্থাৎ কোনো কাজ করার জন্য যে সময়টা ছিল এটি ইতিমধ্যে পার হয়ে গেছে, এখন আর যদি দেরি করি তাহলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, আর দেরি করা যাবে না, এখনই সময় এটি করার। এই জন্য আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করব, ইটস হাই টাইম। ওকে, এটির 3টি স্ট্রাকচার রয়েছে। ইট ইজ হাই টাইম দিয়ে আমরা 3টে স্ট্রাকচারে সেন্টেন্স কমপ্লিট করতে পারি। স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 1, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে তখন আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব, দেন এক্সটেনশন। তো এই স্ট্রাকচার দিয়ে আমরা একটা উদাহরণ দেখি। এক্সাম্পল নাম্বার 1, লোড শেডিং occurs because we cannot produce adequate electricity বলছে লোডশেডিংয়ের সমস্যার কথাই বলছে। লোডশেডিং সবসময় ঘটে কারণ আমরা পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারি না, যে কোনো প্রবলেমের কথা বলছে। তো এই প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে। এই প্রবলেমটা সলভ করার যে সময়টা ছিল, এটার বিরুদ্ধে স্টেপ নেওয়ার যে সময়টা ছিল, এই সময়টা ইতিমধ্যে আমরা অনেকটাই পার করে ফেলেছি, আর আমাদের দেরি করা যাবে না, আমরা আর দেরি করতে পারবো না, এখনই সময় আমাদেরকে লোডশেডিং বন্ধ করতে হবে। তাহলে দেখো, ইট ইজ হাই টাইম, এখনই সময়। আমরা এই যে সাবজেক্ট হচ্ছে স্ট্রাকচারের তো এর পরে ভার্বের পাস্ট ফর্ম, তো আমরা যে ভার্বটা নেব এটার পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তো লোডশেডিং এটা খারাপ জিনিস, এটাকে বন্ধ করে দিতে হবে, এটাকে স্টপ করে দিতে হবে। সেজন্য আমরা বলবো এখনই সময় আমাদের লোডশেডিং বন্ধ করার। তো আমাদের আমরা ইংরেজি আমরা ইতিমধ্যে পেয়েছি, সেন্টেন্সে দেওয়া আছে। তো বন্ধ করা ইংরেজি হচ্ছে স্টপ, স্টপের পাস্ট ফর্ম হচ্ছে স্টপড। ইট ইজ হাই টাইম উই স্টপড লোডশেডিং। ওকে, এখানে আনসার তোমরা দেখতে পাচ্ছ, স্টপড লোডশেডিং। স্ট্রাকচার নাম্বার 2, স্ট্রাকচার নাম্বার 2তে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইম অ্যান্ড ইটস টাইম, যে কোনো একটি +2 এরপর দেন ভার্বের বেস ফর্ম দেন এক্সটেনশন। আগেরটার সাথে পার্থক্য হচ্ছে আগেরটাতে ইটস হাই টাইমের পরে সাবজেক্ট ছিল আর এখন 2 থাকবে। তো যখন সাবজেক্ট থাকবে, আগের স্ট্রাকচার নাম্বার 1-এ সাবজেক্ট যখন আমরা দেখেছি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আমরা ইউজ করেছি, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ইটস টাইমের পরে 2 থাকবে। তো 2-র পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে পারবো না, আমাদেরকে উই হ্যাভ টু ইউজ দ্য বেস ফর্ম অফ ভার্ব আফটার 2। আমাদেরকে 2-র পরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, ঠিক আছে? তো এরপরে স্ট্রাকচার নাম্বার 3 দেখো। স্ট্রাকচার নাম্বার 3-তে দেখা যাচ্ছে ইটস হাই টাইম অর ইটস টাইম দেন 4। তো আগে স্ট্রাকচার নাম্বার 2-তে আমরা দেখতে পেয়েছি ইটস টাইমের পরে 2, এখন দেখতে পাচ্ছি এটার পরে 4। যখন 2 ছিল তখন ভার্বের বেস ফর্ম ইউজ করেছি বা করব, আর যখন আমরা 4 দেখতে পাবো তখন আমরা একটা অবজেক্ট নিতে হবে। অবজেক্ট এখানে প্রোনাউন হিসেবে আমরা যে কোনো কিছু নিতে পারি, নাউন অথবা প্রোনাউন নেব। তারপরে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো, আগের 2 নম্বর সেন্টেন্সের 2 নম্বর স্ট্রাকচারের সাথে 3 নম্বর স্ট্রাকচারের পার্থক্যটা হচ্ছে ফর এবং অবজেক্ট অথবা নাউন প্রোনাউন যে কোনো একটি, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, বাকিগুলোই ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কিছু উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1, এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ।
পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয়। ইটস হাই টাইম, দেখো পরিবেশ দূষণটা কিন্তু খারাপ, তো পরিবেশ দূষণ আগের খুব সহজে এটা করা যায়, অর্থাৎ খারাপগুলো বন্ধ করে দিতে হয়। তাহলে পরিবেশ দূষণ খারাপ জিনিস, সেজন্য ইটস হাই টাইম, এখনই সময় পরিবেশ দূষণ বন্ধ করার, পরিবেশ দূষণ বন্ধ করার। তাহলে আমরা বলতে পারি যে ইটস হাই টাইম। এখন দেখো ইটস হাই টাইমের পরে কিন্তু সাবজেক্ট নেই, আবার টুও নেই, আবার ফরও নেই, তিনটে স্ট্রাকচারের কোনোটিই নেই। এখন তাহলে আমাদের জন্য উন্মুক্ত, আমরা এই তিনটে স্ট্রাকচারে যে কোনো স্ট্রাকচারই এখন ইউজ করতে পারবো, যেহেতু ইট ইজ হাই টাইমের পরে স্ট্রাকচার 1-এর সাবজেক্ট নেই, স্ট্রাকচার 2-র 2 নেই, স্ট্রাকচার 3-র 4 নেই। যেহেতু তিনটি স্ট্রাকচারের কোনোটি এখানে ফিক্সড নয়, সেজন্য আমাদের জন্য এটা উন্মুক্ত, আমরা তিনটে স্ট্রাকচার যে কোনো একটা স্ট্রাকচারই ব্যবহার করতে পারবো। তাহলে এখনই সময় আমাদের এনভায়রনমেন্ট পলিউশন বন্ধ করা, পরিবেশ দূষণ বন্ধ করা। তো তাহলে আমরা অ্যান্সারটা তিনটে স্ট্রাকচার দিয়ে করতে পারি, যেমন স্ট্রাকচার নাম্বার 2 ফলো করলে, স্ট্রাকচার নাম্বার 2 নম্বর স্ট্রাকচার যদি ফলো করি তাহলে আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন। আর যদি আমরা 1 নম্বর স্ট্রাকচার ফলো করি তাহলে বলবো ইট ইজ হাই টাইম উই স্টপড এনভায়রনমেন্ট পলিউশন। আর যদি আমরা 3 নম্বর স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা বলবো ইটস হাই টাইম ফর আস টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন। এই যে ফর, 3 নম্বর স্ট্রাকচারে ফর আছে, এরপর অবজেক্ট হিসাবে আস আছে কিংবা প্রোনাউন, তারপরে টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন। আশা করি বুঝতে পেরেছো। এক্সাম্পল নাম্বার 2, করাপশন ইজ অ্যান অবস্টেকল অফ আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। করাপশন হচ্ছে আমাদের জাতীয় উন্নয়নের জন্য প্রতিবন্ধক। ইটস হাই টাইম, এখনই সময়, তাহলে করাপশনও খারাপ জিনিস, বন্ধ করে দিতে হবে, এখনই সময় আমাদের করাপশন বন্ধ করার। তাহলে ইট ইজ হাই টাইম টু স্টপ করাপশন, উই স্টপড করাপশন, ফর আস টু স্টপ করাপশন। এই তিনটে স্ট্রাকচার যে কোনোভাবেই আমরা লিখতে পারবো। দেন স্ট্রাকচার নাম্বার এক্সাম্পল নাম্বার 3, এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইটস হাই টাইম। বায়ু বিভিন্নভাবে দূষিত হয়, এখনই সময়। তাহলে এখন এই 3 নাম্বার এটা তোমরা করো দেখি, এখনই সময় আমাদের এয়ার পলিউশন বন্ধ করা, ইটস হাই টাইম টু স্টপ এয়ার পলিউশন, ইটস হাই টাইম উই স্টপড এয়ার পলিউশন, ইটস হাই টাইম ফর আস টু স্টপ এয়ার পলিউশন, ইটস হাই টাইম ফর আস টু স্টপ এয়ার পলিউশন। এরপর এক্সাম্পল নাম্বার 4, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট। উন্নয়নের মূল প্রতিবন্ধকতা হচ্ছে করাপশন, তাহলে আগের মতোই করাপশন বন্ধ করে দিতে হবে। ইটস হাই টাইম টু স্টপ করাপশন, ইটস হাই টাইম স্টপড করাপশন, ইটস হাই টাইম ফর আস টু স্টপ করাপশন। দেন এক্সাম্পল নাম্বার 5, ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম। খাদ্য দূষণ বা খাদ্যে ভেজাল একটি অপরাধ, তো এটাও খারাপ জিনিস, বন্ধ করে দিতে হবে। ইটস হাই টাইম, এখনই সময় খাদ্য ভেজাল বন্ধ করার, এখনই সময় খাদ্য ভেজাল বন্ধ করতে হবে, এখনই সময় আমাদের খাদ্য ভেজাল বন্ধ করার। ইটস হাই টাইম টু স্টপ ফুড অ্যাডাল্টারেশন, ইটস হাই টাইম ফর আস টু স্টপ ফুড অ্যাডাল্টারেশন, ইটস হাই টাইম উই স্টপড ফুড অ্যাডাল্টারেশন। এই 3ভাবেই আমরা করতে পারি। তার মানে হচ্ছে যখন ইটস হাই টাইমের পরে 3টা রোলসের কোনো ক্লু দেয়া থাকবে না, স্পেসিফিক কোনো ক্লু দেওয়া থাকবে না, তখন আমরা 3টা রোলসে যে কোনো একটাতেই করতে পারবো। আর যখন নির্দিষ্ট করে ফিক্সড করে রোলস দেওয়া থাকে যে ইটস হাই টাইমের পরে সাবজেক্ট দেওয়া আছে, তখন আমরা বারবার পাস্ট ফর্ম ইউজ করবো 1 নম্বর রোলস অনুযায়ী। যখন ইটস হাই টাইমের পরে 2 দেওয়া থাকবে তখন আমরা বারবার বেস ফর্ম ইউজ করবো 2 নম্বর স্ট্রাকচার অনুযায়ী। যখন ইটস হাই টাইমের পরে ফর দেওয়া থাকবে তখন আমরা প্রোনাউন অথবা অবজেক্ট ইউজ করবো, দেন বারবার বেস ফর্ম 3 নম্বর স্ট্রাকচার অনুযায়ী ইউজ করবো। মাই ডিয়ার পিটি লার্নার্স, আই হোপ ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। আমি আশা করি তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের এই গুরুত্বপূর্ণ নিয়মটি বুঝতে পেরেছো। তো তোমরা যদি এই ক্লাসগুলো বেশি বেশি করে দেখো এবং বাসায় বসে প্রিভিয়াস কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। সো মাই ডিয়ার পিটি লার্নার্স, নো মোর ওয়ার্ডস টুডে, দ্যাটস এনাফ ফর দ্য টাইম বিং। ভবিষ্যতে ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলে কলেজ সেকশনের ইংরেজির নতুন চ্যাপ্টার নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, কারণ তোমাদের পরীক্ষা হবে। অনেকেই মনে করছে, বর্তমানে যারা দ্বাদশ আছে তারা মনে করছে বা আশা করছে যে তাদের পরীক্ষা হবে না। ইটস রং আইডিয়া, এটি একদমই ভুল ধারণা, তোমাদের পরীক্ষা হবে।
তোমাদের পরীক্ষা মিস হবে না, বারবার বলছি। সুতরাং তোমরা যারা অটো পাস করেছে তাদের তাদের কথা চিন্তা করে তৃপ্তি ডেকুর গেলা উচিত হবে না, তোমাদের পরীক্ষা হবে। সুতরাং তোমরা বাসায় পড়াশোনা করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।